নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। নমস্কার। আমরা আজ একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারেন। বর্তমানে সাম্প্রতিককালে বেশ কিছু আমরা জিনিস জেনেছি যে উপনয়নের ব্যাপারে অনেক কিছু জানি আমরা, কিন্তু মেয়েদের উপনয়ন অর্থাৎ যে মহিলাদের যে উপনয়ন হচ্ছে এই বিষয়ে প্রচুর মানুষের বিভিন্ন মতামত, অনেকেই তো বিভিন্ন রকম কমেন্ট করে। আপনারা সেগুলো সম্পর্কে জানেন, আজ সেগুলো নিয়েই আলোচনা করব। আমার প্রশ্ন হচ্ছে এটা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে মেয়েদের উপনয়ন হচ্ছে এবং বলা হচ্ছে বৈদিক রীতিতে হচ্ছে। তা এর জন্য অনেকেই গেল রব তুলছে, অনেকেই বলছে ধর্ম শেষ, অনেকেই বলছে নতুনত্ব আসছে, অনেকেই গ্রহণ করছে, অনেকেই বর্জন করছে। আসলে শাস্ত্রীয়ভাবে কি এটা সঠিক, নাকি কোনো এরকম ব্যাপার আছে মেয়েদের উপনয়ন হয়? দেখো, মেয়েদের উপনয়নের আগে আমাদের তো উপনয়ন শব্দটা জানতে হবে। এর আগে একটা উপনয়ন নিয়ে আমরা এর আগে উপনয়ন করেছিলাম। তা উপনয়ন দুটো শব্দ নিয়ে হয়েছে। এর আগে একদিন বলেছিলাম হয়তো আমি যে শব্দগুলোকে ভাঙতে হবে। শব্দগুলোকে ভাঙার পরে মানে যেটাকে বাংলা ইংরেজিতে সিলেবেল বলা হয়, সিলেবেল প্রথমে ভাঙা, তারপরে অক্ষরগুলো ভাঙা, তাহলেই আমরা সম্যকভাবে শব্দটার মানে বা অর্থ বুঝতে পারি। তা উপনয়ন প্রথমেই ভাঙি উপ আর নয়ন। উপ মানে মতো, যেমন উপসাগর, উপদ্বীপ, এগুলো আমরা বুঝি। তাহলে দ্বীপ নয় দ্বীপের মতো। এখানে উপনয়ন তাহলে নয়ন অর্থাৎ চোখ, তা চোখ নয় চোখের মতো। ব্যাপারটা কি? এখন আমাদের এই যে সনাতন ধর্মের যে শব্দগুলো আছে, শব্দ বিন্যাস যা আছে বা মন্ত্র যা আছে, অন্য ধর্মের লোকেরা এটা নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ খুবই করে। তার প্রধান কারণ হচ্ছে কি, তারা এর অন্তর্নিহিত মানেটা বুঝতে চায় না। বেশিরভাগ জায়গাতে কি হচ্ছে, আজকে বাস্তব ওই গতদিন এটা বলছিলাম মনে হয়, রুটি কাপড়া মকান, অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান, এই জায়গা অর্থাৎ স্থূল জিনিসটা নিয়ে ব্যস্ত থাকে। মানসিক ব্যাপারটা কেউ খুব একটা চিন্তা করছে না করার জন্য কি হলো, উপনয়নের অর্থটাই গুলিয়ে ফেলেছে। আর গুলিয়ে ফেলার জন্যেই এখন একটা ধারণা চালু আছে যে ব্রাহ্মণ ছাড়া কারোর উপনয়ন হয় না। এবার একটা ধারণা হয়ে গেছে লোকের মনে। এবারে আর একটা ধারণা হয়েছে যে উপনয়ন মানে পৈতে সুতো ঝুলিয়ে দিলাম, নগাছি পৈতে সুতো ঝুলিয়ে দিলাম, 3 দণ্ডি নগাছি সুতো, এই নিয়ে পৈতে নিয়ে আর কেমন আলোচনা হয়েছে। তা আমি বলেছিলাম শুধু 4 দণ্ডি পৈতে কেন বলেছিলাম, যাই হোক কথা যাচ্ছি না। তাহলে এই যে সুতো ঝোলানো গলায়, এটাই কি পৈতে বা এটাই কি উপনয়ন? তা তো নয়। উপনয়নের প্রথম কথাই হচ্ছে উপনয়ন অর্থাৎ চোখের মতো আর একটা জিনিস দেওয়া। চোখ কি? দর্শন ইন্দ্রিয়। আমরা যা দিয়ে দেখতে পাই, অনেক জিনিস দেখতে পাই। এখানে অপ্রাসঙ্গিক হলেও একটা বানর 3টে আমরা বাচ্চাবেলায় পড়েছি বা দেখেছি, এখন অনেকে পড়ে। এবং মুশকিল হচ্ছে বাংলাতে সেসবগুলো সিলেবাস থেকে উঠেই গিয়েছে, বাংলায় ওসবগুলো পড়ানো হয় না। ইংরেজি গল্পে এগুলো কিছু কিছু পড়ানো হয় এখন। 3টে বানর বসে আছে, কানে হাত দিয়ে আছে একজন মুখে হাত দিয়ে আছে, আর ওই চোখে হাত দিয়ে আছে। তাই যে 3টে বানর, এখানে কি মিনিং হচ্ছে আমরা জানি যে খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ কিছু দেখবো না। তাহলে দেখার মধ্যে আমরা যেমন বাজার থেকে যদি চাল আনিও, আগেকার হতো, এখন আর সব করা হয় না, চালটাকে বেছে বেছে নেওয়া হয়। এখন যদি কেউ উপনয়ন দেখে থাকে বা যে কোনো যেখানে আমরা চড়ুর ভাত রান্না করি দেখা হয়, তো চালগুলোকে নেওয়া, চাল ঝাড়া বাছা, এসবগুলো মন্ত্রের মাধ্যমে এবং বাস্তব ক্ষেত্রে এগুলো করা হয়। তো সেরকম আমাদের চোখ দিয়ে আমরা কী দেখব, সবই দেখা যায়। সেই দেখাটা কিন্তু দেখা না। যেমন আমরা ভালো জিনিস দেখি, ভালো বা সৎ বলতে গেলে একমাত্র হচ্ছে বেদ ছাড়া অথেন্টিক কিছু নেই বলে অন্তত সনাতনপন্থীরা মনে করে। যেমন কোরআন শরীফ বা হাদিস মুসলমানরা মনে করে এটা হচ্ছে আকর গ্রন্থ, বাইবেলটাকে খ্রিস্টানরা মনে করে। তেমন হিন্দুদের আকর গ্রন্থ অনেকে নব্য এখন হয়েছে যারা কিন্তু গীতাটাকেই আসল বলে মনে করছে, কিন্তু বাস্তব জায়গা তো বেদই হচ্ছে আমাদের মূল। আর
যে হিন্দু বা সনাতন বলে মনে করে সে শৈব হোক, শাক্ত হোক, গানপত্য হোক, যাই হোক না কেন সে বেদটাকে মানে। তার বেদ যে না মানে না সে কিন্তু হিন্দু বা সনাতনী না। এখন সনাতনী আমি বারবার বলছি, তার কারণ হিন্দু বললে লোকে একটা কমিউনাল একটা অন্যরকম ভাব মনে করে, সেই জন্য বারবার সনাতন শব্দটা আমি ব্যবহার করছি। যাই হোক, তাহলে উপনয়ন মানে বেদ পাঠের অধিকার। এর অন্তর্নিহিত মানেতে যদি যাই তাহলে দেখবো বেদ পাঠের অধিকার। এখন সমস্যা হচ্ছে, বলা হচ্ছে যে বেদ পাঠের অধিকার মেয়েদের নেই বলে অনেকে দাবি করছেন, অনেকে বলছেন শূদ্রদেরও বেদ পাঠের অধিকার নেই। তো মুশকিল হলো কেন নেই? জীবনের মূল প্রশ্ন আমাদের থাকা উচিত তো কি এবং কেন। নিশ্চয়ই যদি জানার আগ্রহ থাকে, যে কোনো জিনিস জানার আগ্রহ থাকলে তোমার কি এবং কেন দিয়ে প্রশ্ন করতে হবে। আর কি দিয়ে কেন প্রশ্ন করলে, আমরা যখন বাক্য করি তখন দেখি কি কেন দিয়ে প্রশ্ন করলে তবে তার সমাধান পাই আমরা, তাছাড়া হয়। তাহলে কি কেন দিয়ে প্রশ্ন যদি করি তাহলে উপনয়নটা কি, বোঝা গেল যে উপনয়ন হচ্ছে বেদ পাঠের অধিকার। এবারে যদি কেন দিয়ে প্রশ্ন করি যে মেয়েদের নেই, খুব ভালো কথা, তুই বলে শাস্ত্রে তো এইসব কথা বলেছে যে নেই, কোন শাস্ত্রে বলেছে দেখতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি কেন নেই এটা আমাদের জানতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে বৈদিক আমরা যে করি, সেই বৈদিক মানে বেদ থেকে উৎপন্ন হয়েছে, যা তাই তা বেদে লেখা আছে তবে হয়েছে, বেদের থেকে পুরাণে এসছে। আমরা বেশিরভাগ যত কিছু শাস্ত্র সম্বন্ধে মানে পুজো পাঠ সম্বন্ধে পড়ি, এটা একটা পুজো পাঠের অঙ্গ, এটা শুধু সমাজের অঙ্গ তো নয়, পুজো পাঠের অঙ্গ। তাহলে পুজো পাঠের অঙ্গ বেশিরভাগ আমরা পাচ্ছি কিন্তু মৎস্য পুরাণ থেকে। সেখানে তো ওইভাবে লেখা নেই, উপনয়নে এই করণীয় সেটা লেখা আছে, কিন্তু সেটা মেয়েদের দেওয়া হবে কি না সে তো লেখা নেই। পরবর্তীকালে আমাদের স্মৃতিশাস্ত্র যেগুলো এসছে, স্মৃতিশাস্ত্রে এই স্মৃতিশাস্ত্র আমাদের বর্তমানে 3 রকম স্মৃতিশাস্ত্র আমরা ব্যবহার করি। 3 রকম কেন 4 রকমও আমরা বলতে পারি। কেন বলতে পারি বলছি, একটা হচ্ছে আমরা এখানকার লোক সাধারণত শ্রীহট্টীয় স্মৃতিশাস্ত্র, এখানকার লোক বলতে ভৌগোলিক এলাকাটাকে, ভৌগোলিক এলাকা বলতে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এইসব যে অবিভক্ত বাংলার সময় যে না 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 তা না, অবিভক্ত বাংলার খুলনা, বরিশাল, যশোর এইসব জায়গায়, সাতক্ষীরা, যশোর এবং সাতক্ষীরাটা আমাদের এই স্মৃতিশাস্ত্রই মেনে চলছে, আমাদের সঙ্গে এক মেনে চলছে। কুচবিহারের ওপার থেকে আপারে কিন্তু আমাদের স্মৃতিশাস্ত্রটা মানে না, কুচবিহারটা কিন্তু আবার শ্রীহট্টীয় স্মৃতিশাস্ত্র মানে না। তাহলে কুচবিহারের পরের থেকে এদিক দক্ষিণবঙ্গ পর্যন্ত এবং পূর্ব বাংলার, এখন অধুনা পূর্ব বাংলার যে সাতক্ষীরা জায়গাটা আছে, যশোর জায়গাটা আছে, এই জায়গার এই সংলগ্ন অঞ্চলটা আমরা কিন্তু বেশিরভাগ শ্রীহট্টীয় স্মৃতিশাস্ত্রটা মানি। এরপরে কি আছে, এই শ্রীহট্টী ভুল বলছি, আমরা হচ্ছে আমাদের ভাটপাড়া স্মৃতিশাস্ত্র, আমি এর আগে মনে শ্রীহট্টী বলেছি, ভুল করে বলেছি, ভাটপাড়া স্মৃতিশাস্ত্রটা মানি। আর বাংলাদেশের বেশিরভাগ লোক চিটাগাম এইসব দেশের লোকগুলো শ্রীহট্টীয় স্মৃতিশাস্ত্র মানে। আবার কামরূপ কামাখ্যা যেটাকে বলা হয়, অর্থাৎ প্রাগ জ্যোতিষপুর, আগে বলা হতো প্রাগ জ্যোতিষপুরের বলে, তাহলে আগে যদি শ্রীহট্টীও বলে থাকে এটা ভুল বলেছি, শ্রীহট্টীও নয়, আমরা ভাটপাড়ার স্মৃতিশাস্ত্র মানি। তাহলে এই 3টে স্মৃতিশাস্ত্র নিয়ে আমাদের গতিবিধি, আমরা চলাচল করি বাঙালিরা। এর মধ্যে বাঙালি এবং বিহারের কিছু অংশ আছে এর মধ্যে, কারণ অবিভক্ত বাংলা যেটা ছিল, বাংলাটা অনেকটা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা ছিল। উড়িষ্যায় কিন্তু আমাদের এটা মানে না, উড়িষ্যা আবার উৎকল স্মৃতিশাস্ত্র কিছু আছে। আমাদের এই দক্ষিণ 24 পরগনার যদি আমরা কুলপির পরে যাই, মেদিনীপুর তো বটেই, এবং কুলপির পরে দক্ষিণ 24 পরগনায় যদি যাই বা মেদিনীপুরে দেখব, উৎকল স্মৃতিশাস্ত্রেরও তারা বেশ কিছু মান্যতা দিচ্ছে। তাহলে এই যে স্মৃতিশাস্ত্রগুলো এখানে কি হয়েছে, এগুলো সব কিন্তু আঞ্চলিক পার্টে সব বিভক্ত হয়ে গিয়েছে। এবং শাস্ত্রের একটা কথা আছে, জেসমিন দেশে যাদা আচারও, অর্থাৎ যে দেশের যে রীতি সেই রীতিতে তোমাকে মান্যতা দিতে হবে। তা এখানকার রীতির মান্যতা অনুযায়ী যা হয়ে গেছে তাতে লোক মনে করছে ওটাই বুঝি সার। যেমন দক্ষিণবঙ্গের যে ভাষাগুলো আছে, সেই ভাষাগুলো যে অথেন্টিক ভাষা তা তো নয়, বাংলা ভাষার শুদ্ধ রূপ সেটা নয়। যেমন হাঁচা করা একটা শব্দ, হাঁচা করা শব্দগুলো অনেক জায়গায় লোক বুঝতে পারবে কী বলছে, হাঁচা করছে মানে কি, তাই না? তো এই ধরনের অনেক শব্দ আছে। তাহলে আজকের যে রিচুয়ালগুলো হয়ে এসছে
সেখান থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি আমরা যে মেয়েদের আর দিতে নেই। তাহলে বৈদিক যুগে যে সমস্ত দার্শনিক মেয়েরা ছিল, মহিলারা ছিলেন, আপা, ঘোষা, গার্গী ইত্যাদি অনেকের নাম আছে তার মধ্যে, এবং বেদের উদ্গাতা যারা আছেন, মধুসূদন তার মধ্যে যেমন একজন। তাহলে একজন আছে যাজ্ঞবল্ক্য। যদি নাই বা পড়বেন তাহলে কি করে গেলেন? দর্শন যদি বেদের না, বেদের প্রত্যেকটা মন্ত্র তো দর্শন করেছেন ঋষিরা, তবে করেছেন। তাহলে ঋষি সমতুল্য নারীগণ যদি না দর্শন করবেন, তারা যদি না বেদ চর্চা করতে উদ্গাতা হবেন, তাহলে তারা তো এগুলো হতে পারতো না। তাহলে বৈদিক যুগে কোথায় বললো, এটা বোঝার আছে। আমরা যখন পারি না, তর্কে যুদ্ধে যখন পারি না, তো বঙ্কিমচন্দ্র একটা কথা বলে গেছেন, তর্কযুদ্ধে পরাস্ত হইলে বিজ্ঞ ব্যক্তির ন্যায় উপদেশ প্রদান করিবে। তা আমরা করে যাচ্ছি সবসময়। না পারলেই তর্কে বা যুক্তি দিয়ে না পারলে, বা আমার জানা না থাকলে, ওটা বৈদিক ব্যাপার বলে আমরা চালিয়ে দিচ্ছি, ওটা শাস্ত্রের ব্যাপার বলে আমরা চালিয়ে দিচ্ছি। কারণ শাস্ত্র জিনিসটা কি? শাস্ত্র যেটা হয়েছে সেটা তো সমাজের মঙ্গলের জন্যই হয়েছে। তাহলে সমাজে মেয়েদের যদি পৈতে দেওয়া হয়, উপনয়ন দেওয়া হয়, তারা যদি বেদপাঠের অধিকার দেওয়া হয়, তাহলে সমাজের আমার কি ক্ষতি হবে? হবে কি? তাহলে সমাজের যদি ক্ষতি না হয়, সেটা শাস্ত্র বিরুদ্ধ হতে পারে না, তাই নাকি? তাহলে এখানে কিছু স্বার্থান্বেষী লোক কী করলো, তারা মনে করছে যে এই বেদপাঠ শিখলে বা এই পুজো পাঠ, বেদপাঠ তো সকলে শিখবে না, কিন্তু পুজো পাঠ শিখে যাবে। তা পুজো পাঠ যদি শেখে, তাহলে আমার ভাতে টান পড়বে, আমি কি করে খাবো? এই ক্ষুদ্র বুদ্ধির জন্য, এই ব্যক্তিগত স্বার্থের জন্য বেশ কিছু লোক, এবং এদের কথা শুনে এদের অনুগামী কিছু লোক বলছে যে মেয়েদের উপনয়ন দিতে নেই। এক নম্বর কথা। দু নম্বর কথা, এক গাছি পইতে, আরে বাবা, সে কুকুরেরও ভালো বেল্ট দেওয়া হয়, তাদের কি আছে, বা যাদের পাকিয়ে দড়ি দেওয়া হয়, গরু, শুয়োর ইত্যাদি ইত্যাদি, ছাগল ইত্যাদি, এদেরও তো নগাছি দড়ি পাকিয়ে দিলে এদের তাহলে পইতে হয়ে গেল, তাই কি না? সুতোতে একটা পইতে নয়। এখন তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে এই যে পইতে বা উপবীত যেটা হচ্ছে, এর ব্যবহারটা কোথায়? পুজো পাঠের সঙ্গে তো ব্যবহার নেই। অনেকেই বলবেন যে মেয়েদের যদি পৈতে দেওয়া হয়, আমাদের ছেলেদের তো আমরা এলোগায় হতেই পারি, পৈতেটা দেখাতে পারি, তা মেয়েরা কি করবে? তাদের তো মানে প্রাকৃতিক কারণে তাদের তো উন্মুক্ত হওয়া উচিত নয়, তাহলে পৈতেটা দেখাতে পারবে না, বের করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেখানে সেখানে। তা পৈতে বের করে কী করবে? পৈতে তো তর্পণের সময় করবে, সে তর্পণটা লোক দেখি করার ব্যাপার তাও তো নয়। তর্পণ ছাড়া তো পৈতের সেইভাবে ব্যবহার নেই, পুজো পাঠ করতে গেলে নেই। এবং বলা হচ্ছে যে পৈতে হাতে জড়িয়ে যদি গায়ত্রী জপ করে, তার বৃথা জপটা হবে। কিন্তু দেখি পৈতে হাতে জড়িয়ে গায়ত্রী জপ করছে, তাহলে তারা যে এটা শাস্ত্রে পুজো, কোন শাস্ত্রে বলেছে না? আমার ঠাকুরদার কাছে শুনেছি, এইভাবে চালিয়ে দিচ্ছে। মানে কোত্থেকে শুনেছে, বিকৃত শব্দ শুনেছে। সেই মাছের গল্পটা আর কি, ছোট মাছ পুকুরতে ছেড়ে গিয়েছে ছিপ থেকে, তো বলছে জানিস কত বড় মাছ ছেড়ে গেল, তাই শুনে আরেকজনের কত বড় মাছ, এই করে করে মাছটা হয়ে গেল হয়তো 1 কিলোমিটার লম্বা। তো এই যে ব্যাপারটা শুনে 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 হচ্ছে, প্রকৃত বেদ আজকে যারা যারা বেদ বৈদিক শব্দগুলো ব্যবহার করছে, উদাহরণ দিচ্ছে, কটা লোক বেদ পড়েছে? পড়া তো দূরের কথা, বেদটা দেখেছে কটা লোক? কার ঘরে কটা বেদ আছে দেখা একটু দেখি। তখনকার দিনে মধ্যযুগের সময় থেকে, বল্লাল সেনের আমলের পর থেকে ধীরে ধীরে এমন অবস্থাটা হয়েছিল, মেয়েদের পড়তে দেয়া হবে না। তার একটা কারণ আছে, সে কারণ আবার অন্য কিছু সাথে বলবো। তো মেয়েদের লেখাপড়া করতে দেওয়া হবে না, আর শূদ্রদের করতে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু খারাপ উদ্দেশ্য নয়। শূদ্র বলতে কাদের বোঝাচ্ছে? ব্রাহ্মণ। তারা এখন যে জাতিগত ব্রাহ্মণ হয়েছে তা নয়, তাহলে গীতাকে আমাদের অস্বীকার করতে হয়। গীতা তো পরিষ্কার বলছেন চাতুর্বর্ণ মায়া সেজ্জম গুণ কর্ম বিজ্ঞান। বর্তমান যুগে মেয়েরা শিক্ষিত হচ্ছে, মেয়েদের লেখাপড়া শিখতে দেওয়া হয় না তা নয়। এখনও কিছু ব্রাহ্মণ বাড়ি আছে, দেখেছি আমি, যারা মেয়েদের লেখাপড়াটাকে অ্যাকসেপ্ট করে না, যারা মেয়েদের চাকরিটা বাড়িটাকে অ্যাকসেপ্ট করে না। করতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেজন্যে
সমাজকে বা শাস্ত্রকে দায়ী করা তো যায় না। সে তার ব্যক্তিগত ব্যাপারে বলতে পারে। তা যার যার মনে হবে যে মহিলাদের উপনয়ন দেওয়া উচিত নয়, তারা ব্রাহ্মণ সন্তান হয়েও তার বাড়ির মেয়েগুলোকে পৈতে না দিতেই পারে। দেওয়ার জন্য তো কেউ কারোর মাথা ব্যথা দেয়নি। কিন্তু যে লোকটি তার মেয়েকে পৈতে দিল, উপনয়ন দিল, তার প্রতি বিষোদ্গার কেন? সে তো অন্যায় কিছু করেনি। তার মেয়েকে সে শিক্ষিত করতে চেয়েছে, তার মেয়েকে সে বিদুষী করতে চেয়েছে, তার মেয়ে একটা সমাজের উচ্চস্থানে যাক সে চেয়েছে। কোন বাবা মা না চায়? আমি একটা থিয়েটার দেখেছিলাম, সেখানে দেখেছিলাম পা দোলাতে দোলাতে বলছে না, আমার ছেলে গুন্ডা হয়েছে তার জন্য আমি গর্বিত। কিন্তু এটা তো সব ক্ষেত্রে নয়, এটা নাটকের ক্ষেত্রে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। বঙ্কিমচন্দ্র গুরু শিষ্য সংবাদে এক জায়গায় বলছেন, যে কর্ম নিজে করলেও নিজের সন্তান সন্ততিকে সেই কর্ম করানো যায় না বা করাতে চাই না, সে হচ্ছে পাপ করে। একটা উদাহরণ, চোর চায় না আমার ছেলে চোর হোক, বেশিরভাগ চোর চায় না, তাহলে ওটা পাপ। একজন ব্যভিচারী, সে চায় না তার স্ত্রী অন্য লোকের দ্বারা ধর্ষিতা হোক, তাহলে এটা হচ্ছে পাপ, নিজের কাজটা পাপ। ঠিক সেই রকম যে ব্যক্তি নিজে ব্রাহ্মণ হয়ে চান না তার সন্তান ব্রাহ্মণ হোক, পাপ করছে। তাহলে দেখা যাবে যে যারা বলছে নিজ স্বার্থের জন্য যে মেয়েদের পৈতে দেওয়া উচিত নয়, তারা কতখানি সঠিক সেটা যুক্তি দিয়ে বিচার করবে। আমার কথা নয়, শাস্ত্রের কথাও নয়। শাস্ত্রকে মনে করে নিতে হবে, বুঝে নিতে হবে। শাস্ত্রকে বোঝাটাই সবচেয়ে বড় কথা। সেই বোঝার জন্যে ভগবান আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আমি সেই জ্ঞান বুদ্ধিটাকে অ্যাপ্লাই না করে বইতে বলেছি আমার করতে হবে। বলেছিলাম মনে হয়, পিণ্ড পরে মূত্রং দদাতু, শব্দটা বলেছিলাম মনে হয়। আরে লেখাটা বিকৃত হয়েছে বা প্রিন্টিং মিস্টেক হয়ে, তাহলে সেটা কি মানবো কি আমি? মানবো না তো। ওটা আমার জ্ঞান বিচার দিয়ে করতে হবে। একটা বই যখন ছাপা হয়েছে, ছাপার সঙ্গে যিনি মুদ্রণটাকে করছেন, কম্পোজ করছেন, সেই কম্পোজার তার সংস্কৃত না জানা যেতেই পারে, সুতরাং লিঙ্গ বচনে তিনি ভুল করতেই পারেন। সে বইতে ছাপা হয়ে বেরিয়েছে মানে সেটা যে অথেন্টিক, এটা সবসময় হয় না। তাহলে ব্যাকরণটা আমার জানতে হবে, জেনে সেই জায়গাটা সেই ব্যাকরণটাকে ব্যবহার করতে হবে। অসমত শব্দ হবে কি যুষ্মত শব্দ, যাই হোক, যে কোনো জায়গায় এগুলোকে ভালো করে বুঝতে হবে। এগুলোকে না বুঝে শাস্ত্রে লেখা আছে তাই করেছি এই বলাটা হচ্ছে নিতান্ত অজ্ঞের কাজ। তা আজকের আমরা অনেক নিজেকে পণ্ডিত ব্যক্তি বলে মনে করি, কিন্তু অজ্ঞতা আমাদের যায়নি, অন্ধকারাচ্ছন্নতা আমাদের যায়নি। এবং এর জন্যে আমাদের সমাজও কিছুটা দেয়, আমাদের পরিবারও কিছুটা দেয়। কারণ আমরা প্রথমে যে শিক্ষাটা লাভ করি সে কিন্তু আমাদের পরিবার থেকে লাভ করি, তারপরে সমাজ থেকে লাভ করি, তারপরে স্কুল পাঠশালা থেকে লাভ করি, তারপরে তো শাস্ত্রের দিন। তো এই বাড়ির থেকে যে জুজুর ভয় দেখানো হলো, আমাদের ভূতের ভয় দেখানো হয়েছে। ভূত একটা কিংভূত কিমাকার কল্পনা করে আমাদের বাচ্চাবেলা থেকে মনে ঢুকিয়ে দিয়েছে, বুড়ো বয়স পর্যন্ত আমাদের সেটা যায় না। আর তার জন্যে কি হয়েছে? তার জন্যে আমরা মুখে বলি, বিজ্ঞান পড়ে বলি না ভূত নেই, ভূত নেই, ভূত নেই, অন্ধকারে তাহলে যা বাবা না, তখন এটা শুনে গেলে ভালো। এই দ্বিচারিতা হয়েছে শুধু একজন নয়, তার সেই অজ্ঞ সংস্কার, যেগুলো কুসংস্কার, সেই কুসংস্কার চলে আসছে সমাজে আর চলবে। সেটাকে পরিবর্তন করা, সেটা পরিবর্তন করার ওইভাবে কোনো রাস্তা নেই। কারণ যে পরিবর্তন করতে যাবে সে হয় গালাগালি খাবে, আর নয় বলবে অশাস্ত্রীয় লোক, মার্গে ফার্স্ট হয়ে যাবে, তাই না? জ্ঞান আপনাদের সেই পথেই এগিয়ে দিতে চাইছে, সেদিকে নিয়ে যাচ্ছে, যাতে ভবিষ্যতের সমাজ যেন সুগঠিত হয় এবং আমাদের ভারতবর্ষ যেন সোনার দেশ, অর্থাৎ বিশ্ব মাঝে যেন মহান যে আদর্শের জায়গা সেটা ধরতে পারে, মহান হবে, কর্মে মহান হবে, ইত্যাদি ইত্যাদি। এই বিভিন্ন গান আছে আমাদের, বলে 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 ভারত মহান হবে, ভারত আবার জগৎ সবে শ্রেষ্ঠ আসন লবে। এটা যেরকম বলি বা শুনি, কাজের মাধ্যমে প্রমাণের সময় এসছে। আপনারা ভাবনা চিন্তা করুন, যুক্তি দিয়ে ভাবুন, জ্ঞান নয়ন আপনাদের সাথে আছে। এরকম আরও অনেক বিষয় নিয়ে আসবো আমরা। আজকের পর্যন্ত নমস্কার।